আসসালামু আলাইকুম এভরিওয়ান। গল্পের নাম মেঘ বলেছে তুমি আমার। লিখেছেন তানজিল মিম। পঞ্চদশ পর্ব। হুট করেই খাওয়া ছেড়ে উঠে দাঁড়ালো অহনা। এতক্ষণ সে এসব কি ভাবছিল ভেবেই বুকের ভেতর মোচড় দিয়ে উঠল অহনা। তার জীবনে আহিয়ান আছে, এটা সে ভুলে গেল কি করে? অহনাকে আচমকাই খাওয়া ছেড়ে উঠতে দেখে অবাক হয়ে বলল রাঙা দাদি, কি হলো অহনা বুড়ি, এভাবে উঠে গেলি কেন? নীলয়ও তাকালো তখন অহনার মুখ পানে। অহনা এক পলক নীলয়ের দিকে তাকিয়ে পুনরায় রাঙা দাদির দিকে তাকিয়ে জবাব দিল, আমার খাওয়া হয়ে গিয়েছে রাঙা দাদি, আমি হাত ধুয়ে আসি। বলেই ছুটে গেল অহনা। অহনার যাওয়ার পানে তাকিয়ে রইল নীল। সে কি অহনার এমন অস্বাভাবিক আচরণের কারণটা ধরতে পারল? ঠিক বোঝা গেল না। সময় গড়ালো। বৃষ্টি থামতেই অহনা, নিলয়, জহির আর নীলা রাঙা দাদিকে বিদায় জানিয়ে চলে আসলো বাড়ি। রাস্তাঘাট তখনও অন্ধকার আর পিছলা ছিল। বৃষ্টির আভাস পুরোপুরি যায়নি তখন। ঘড়ির কাঁটা জুড়ে টিকটিক শব্দ। নির্ঘুম একটা রাত। অহনা শুয়ে আছে নিচের বিছানার উপর। ভেতর থেকে বড্ড খারাপ লাগা আর নিচের উপর রাগ হচ্ছে। দুপুরে সে কি সব ভাবলো নিলয়কে নিয়ে। এসব তো অন্যায়, যতই হোক তার বিয়ে ঠিক হয়ে গিয়েছে আহিয়ানের সাথে। আর কদিন বাদেই বিয়ে। আর সে কিনা এখন অন্য আরেকটা ছেলের প্রেমে পড়ার গন্ধ মাখছে। ছি অহনা, ছি, তোর তো লজ্জা হওয়া উচিত। এইসব অনুভূতির কোনো মূল্য বা অর্থ কোনোটাই নেই, কিন্তু তাও অহনা নিজেকে মানাতে পারছে না। তার খুব কষ্ট হচ্ছে। এমনটা হওয়াটা যে বড্ড বেমানান, এটা তার মন মানতে চাইছে না। অহনার ফোন বাজলো। এত রাতে কে ফোন করলো তাকে? অহনা ঘড়ির দিকে তাকালো। প্রায় রাত 2টো বাজে। এত রাতে কে ফোন করলো তাকে? অহনা ফোনটা তুললো। আহিয়ান ফোন করেছে তাকে। অহনা বেশ অবাক হলো আহিয়ানকে এত রাতে ফোন করতে দেখে। এত রাতে আহিয়ান কখনোই তাকে ফোন করে না। অহনা বুঝলো না ফোনটা তুলবে কি তুলবে না। অহনা এসব ভাবতে ভাবতেই কলটা কেটে গেল। দ্বিতীয়বার আর কল আসলো না। সকালে সূর্যের প্রখর তেজ। গায়ে কাঁথা জড়িয়ে শুয়ে আছে নিলয়। শরীরের তাপমাত্রা বেড়েছে হুট করেই। শরীরের তাপমাত্রা বেড়েছে হুট করেই। তার রাতে জ্বর এসেছে। জ্বরের ঘরটা এতটাই তীব্র ছিল যে নিলয় কাউকে ডাকতে পর্যন্ত পারেনি। মাকে ডাকতে পারলে বোধহয় ভালো হতো। এমন হুট করে জ্বরটা কেন বাঁধলো তাই বুঝলো না নিলয়। দরজায় নক পড়লো, কেউ তার রুমে এসেছে। নিলয় বিষয়টা টের পেলেও চোখ খুলে তাকাতেই যেন পারছে না। তার চোখ জ্বলছে। সচরাচর নিলয়ের তেমন শরীর খারাপ করে না, কিন্তু হঠাৎ করে ফেললে বেশ বিপাকে পড়তে হয় নিলয়ের মাকে। পাশ থেকে ওঠাই যায় না। অহনা হেলে দুলে রুমে ঢুকে কফির কাপটা রাখলো টেবিলের উপর। তারপর আলতো স্বরে বলল, আপনার কফি নিলয় সাহেব। নিলয় কোনো সাড়া শব্দ করলো না। পরপর কয়েকবার আওয়াজ করার পরও নিলয়ের সাড়া শব্দ না পেয়ে কেন যেন সন্দেহ হলো অহনা। কারণ আজ সে বেশ শব্দ করেই রুমে এসেছে, অথচ নিলয় জাগছে না। অহনার বুক দুরু দুরু করছে। সে আস্তে আস্তে এগিয়ে গেল নিলয়ের দিকে। বলল, নিলয় সাহেব, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? নিলয় এবার আস্তে আস্তে চোখ খুলল। নিলয়ের চোখ দেখে যেন থমকে গেল অহনা। অসম্ভব লাল হয়ে আছে চোখ দুটো। অহনা চিন্তিত স্বরে প্রশ্ন করল নিলয়কে, আপনার কি শরীর খারাপ লাগছে? আপনার চোখ দুটো এমন লাল হয়ে আছে কেন? নিলয় বিড়বিড় করে কি যেন একটা বলতে লাগলো, যা অহনা ঠিকভাবে বুঝতে পারছে না। অহনা হতভম্ব হয়ে বলল, আপনি কি বলছেন? আমি কিছু বুঝছি না। নিলয় তার গলার সাউন্ড আরেকটু বাড়ালো। বলল, মাকে বলো আমার জ্বর এসেছে অহনা। অহনা এবার হালকা বুঝল নিলয়ের কথা। খানিকটা ঝুঁকে বলল, আপনার মাকে ডাক দিব?
মাথা নাড়ায় নিল। হঠাৎই অহনার কি হলো, ধাপ করে নীলের কপালে হাত সঙ্গে সঙ্গে যেন আরো চমকে উঠল। বিস্মিত হয়ে বলল, আপনার তো প্রচন্ড জ্বর এসেছে। নিলয় কিছু বলে না, কিন্তু অহনা পড়েছে বিপাকে। এবার কি করবে? বাড়িতে যে কেউ নেই। সবাই তার বিয়ের কেনাকাটা করার জন্য শহরে গিয়েছে। তাকেও সেধেছিল, কিন্তু অহনা রাজি হয়নি। মাথা ব্যথার বাহানা দিয়ে যায়নি। বর্তমানে বাড়িতে আছে শুধু আহির, অহনা আর নিলয়। নীলা আর জহির গিয়েছে স্কুলে। অহনা ভেবে পেল না এখন কি করবে। অহনা নিলয়ের দিকে তাকিয়ে বলল, চাচি আম্মা, মানে আপনার মা তো বাড়িতে নেই নিলয় সাহেব। নিলয় যেন হতাশ হলো, তার মা বাড়িতে নেই। নিলয় কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছে? ফিরবে কখন? সে তো শহরে গিয়েছে। আস্তে আস্তে প্রায় দুপুর গড়াবে, আবার বিকেলও হতে পারে। নিলয় যেন আরো হতাশ। অহনা প্রশ্ন করলো নিলয়কে, আমি কি চাচি আমাকে কল করব? নিলয় মানা করলো, বলল, না দরকার নেই, তুমি নিচের রুমে যাও। কিন্তু আপনার তো পুরো কথা শেষ করতে দিল না নিলয়। তার আগেই বলল, আমার কিছু হয়নি, তুমি যাও। কফিটা ওটা থাকুক। অহনা উঠে দাঁড়ালো। বড্ড চিন্তা লাগছে। এইভাবে তো ছেলেটাকে রাখা যায় না। অহনা নানা কিছু ভাবতে ভাবতে নীলের রুম থেকে বের হলো। অহনা যেতেই জোরে শ্বাস ফেলল নিলয়। এইভাবে মা না বলে চলে যাবে এটা আশা করেনি। নিলয় বহু কষ্টে শোয়া থেকে উঠে বসলো। তার পুরো শরীর জ্বরে ভেঙে যাচ্ছে। ব্যথায় যেন টনটন করছে গা। তার সাথে মাথায় প্রচুর যন্ত্রণা হচ্ছে। শোয়া থেকে উঠে বসায় মাথা ব্যথাটা যেন আরো বেড়ে গেল। এই মুহূর্তে নীলের একমাত্র প্রয়োজন ছিল তার মায়ের, কিন্তু সেই মাই এখন নেই। নীলে আশেপাশে তাকালো। এখন এই শরীর নিয়ে নিচে নামবে কি করে? এই মুহূর্তে তাকে ফ্রেশ হতে হলে এখন নিচে নামতে হবে, কারণ অহনাদের ওয়াশরুম নিচে। নীলে অনেকক্ষণ বসে থেকে আস্তে আস্তে পা রাখলো নিচে। রূপা হাঁটতেই পড়ে যেতে নিল সে। সঙ্গে সঙ্গে দৌড়ে এসে ধরলো তাকে অহনা। জ্বরের ঔষধ নাপা এক্সট্রা দিতেই মূলত এখানে এসেছিল অহনা। কিন্তু নীলই যে এক রাতের মধ্যে এতটা দুর্বল হয়ে পড়লো এটা বুঝতে পারেনি অহনা। অহনা নীলয়কে ধরে খাটে বসিয়ে দিয়ে বলল, কোথায় যাচ্ছেন? এক্ষুনি তো পড়ে যাচ্ছিলেন। নীলয় চুপচাপ আর নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে আছে অহনার দিকে, কিছু বলছে না। অহনা যেন বুঝলো নীলয়ের চোখের ধরন। সে শীতল কণ্ঠে বলল, আপনি বসুন, আমি আহিরকে বলছি আপনার নিচে নিয়ে যেতে। নীলয় এবারও কিছু বলল না। অহনা উঠে দাঁড়ালো, ছুটে গেল নিচে। অহনা যাওয়ার 4 মিনিটের মধ্যেই আহির হাজির। নীলয়কে উদ্দেশ্য করে বলল, তুমি নিচে যাবে নীলয় ভাইয়া? আমার সাথে এসো। নীলয় শুনলো, আস্তে আস্তে হাত রাখলো আহিরের হাতে। নীলের হাত ছুতেই আহিরও কেঁপে উঠল। প্রচন্ড গরম, ধরা যায় না এমন। আহির শক্ত করে ধরল নিলয়কে, বলল, তোমার তো অনেক জ্বর এসেছে ভাইয়া, ডাক্তার ডাকি? নিলয় কিছুক্ষণ চুপ থেকে বলল, তার প্রয়োজন পড়বে না। ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে অহনার আনা ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। আহির আর কিছু বলতে পারে না। ঘড়ির কাঁটায় প্রায় 11টা ছাড়িয়ে গিয়েছে। বিছানায় মোটা কম্বল জড়িয়ে বসে আছে নীলয়। সামনে তার মুখে খাবার খাইয়ে দিচ্ছে অহনা। খানিকটা সংকোচতা, খানিকটা বিভ্রান্তকর পরিস্থিতির মধ্য দিয়ে নিলয়কে খাবার খাওয়াচ্ছে অহনা। কাল রাতে অহনা নিজেকে অনেক বুঝিয়েছে আর ভেবেছে নিলয়ের থেকে দূরে দূরে থাকবে, কিন্তু আজ সকালেই অহনা বুঝে না এভাবে সবাই মিলে কেনাকাটা করার দরকার কি ছিল। লিলি, বুশরা আপু দুইটাও তো থাকতে পারতো। এভাবে বাড়ি শুদ্ধ সবাই মিলে শহরে যাওয়াটা কোনো মানে হয় না। অহনা বেশ বিরক্ত তার পরিবারের উপর। তাদের ফ্যামিলিতে এত মানুষ, অথচ এই মুহূর্তে তাদের প্রয়োজন কিন্তু তারা নেই।
হঠাৎ আকাশে মেঘ ডাকলো। অহনা নীলুর দিকে তাকিয়ে বলল, আবার বোধহয় বৃষ্টি নামবে। অহনার কথার পিঠে নীলুর বলতে ইচ্ছে করছিল, নামুক না, ক্ষতি কি তাতে, কিন্তু বলল না, চুপ করে রইল। নীলু অহনার চোখের দিকে তাকালো। মেয়েটাকে যেন আজ একটু বেশি অন্যরকম লাগছে। নীলের দৃষ্টি সরিয়ে ফেললো, অর্ধেক খাবার খেয়ে ফেললো। আর লাগবে না। অহনার জোর করার ইচ্ছে থাকলেও করল না, মেনে নিয়ে বলল, ঠিক আছে। আকাশ গর্জে উঠল আচমকা। অহনা সামান্য ঘাবড়ে গেল। নীলে দেখলো তা, জানালার পানে মুখ করে বিড়বিড় করে বলল, মেঘ আমায় কিছু বলছে রমণী, কিন্তু আমি শুনছি না। তোমার চোখ বোঝাচ্ছে আরো কিছু, কিন্তু আমি ইচ্ছে করেই বুঝতে চাইছি না। কিছু প্রেম সফল হলেও আমাদেরটাই বিচ্ছেদের যন্ত্রণা ছাড়া আর তো কিছু দেখছি না। গল্পটির পরবর্তী পর্ব পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন। নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।